আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা রুয়েট প্রিলিমিনারি এক্সাম 2024-25 সেশনের ফিজিক্স প্রশ্নটা সলভ করব। তো ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই বলছে 2 কেজি ভরের একটি বস্তু ঘূর্ণন অক্ষ থেকে 1 মিটার দূরত্বে 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরলে গতিশক্তি কত হবে? তো আমরা জানি যদি কোনো বস্তু ঘোরে তাহলে ঘূর্ণন গতিশক্তি কি হয়? EK is equal to হাফ আই ওমেগা স্কোয়ার। আই কি জড়তার ভ্রামক ও ওমেগা হচ্ছে তার কৌণিক বেগ। তাহলে আবার আমরা ওমেগা আই কে ভাঙিয়ে লিখতে পারি হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো এগুলোর মান যদি বসাই, হাফ এম এর মান হচ্ছে 2 কেজি, তাহলে 2, আর এর মান হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে 1 মিটার দূরে, মানে আর এর মান হচ্ছে অন স্কোয়ার ওমেগা, ওমেগার মান হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড, তো 5 স্কোয়ার। তাহলে এটা করলে 2 2 কাটা যাবে, 5 25, তাহলে 25 জুল। প্রথমটার উত্তর হচ্ছে 25 জুল, এটা উত্তর। নেক্সটে বলছে এত নিউটন বল 2 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটিকে বলের দিকে মানে x = 0 থেকে 5 মিটারে নিয়ে গেলে কৃত কাজের পরিমাণ কত? এটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল। তাহলে আমরা জানি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ w = ইন্টিগ্রেশন অফ f dx। তো ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট কোথায় ছিল? বস্তুটা হচ্ছে 0 পজিশনে ছিল, 0 থেকে আপার লিমিট। আপার লিমিট হচ্ছে 5। তো আমরা যদি বলের মানটা বসাই, f এর মান হচ্ছে 7 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার, আর dx লোয়ার লিমিট 0 আপার লিমিট 5। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ডিরেক্টলি উঠায় প্রেস করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। আর আমরা যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাই তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 7 এর ইন্টিগ্রেশন হচ্ছে কত? 7x মাইনাস 2x, 2 রেখে দিলাম, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার ভাগ 2 প্লাস 3, x স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব ভাগ 3। তো এটা যদি আবার লোয়ার আমরা লিমিট ইউজ করি, আপার লিমিট 5 লোয়ার লিমিট 0 ইউজ করলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দিলে এটার অ্যান্সার চলে আসবে। তো এটার অ্যান্সার আসবে হচ্ছে 135 জুল, 135 জুল। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের ডি নম্বর, 135 জুল। বাষ্প ও বরফের মধ্যে ক্রিয়ারত কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত? আমরা জানি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। T1 কি ছিল? হাই টেম্পারেচার, T2 হচ্ছে লো টেম্পারেচার, আর ইন্টু 100%। তো বলছে কি কার্নো ইঞ্জিন বাষ্প ও বরফের মধ্যে, তাহলে বাষ্পের টেম্পারেচার আমরা কি জানি? তাহলে হাই টেম্পারেচার, T1 এর মান হচ্ছে বাষ্প মানে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 273, সরি সরি 273 না, 373 কেলভিন হবে। তাহলে 373 কেলভিন। আর টি টু এর মান কত? বরফের মধ্যে, তাহলে বরফের টেম্পারেচার আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হচ্ছে 273 কেলভিন। এই মানগুলো যদি আমরা এখানে বসাই, আর আমাদের তো রুয়েটে ইয়া ছিল, ক্যালকুলেটর অ্যালাউ ছিল, তাহলে ক্যালকুলেটরে করলে আমাদের এইটার অ্যান্সার চলে আসবে হচ্ছে 26.8%। তাহলে আমাদের এইটার উত্তর হচ্ছে সি, 26.8%। নেক্সট বলছে কি এত ভর এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি গ্রহের পৃষ্ঠ হতে এত কেজি ভরের একটি বস্তুকে মহাশূন্যে পাঠাতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ কত? যেখানে জি এর মানটা মানে মহাকর্ষীয় ধ্রুবকের মানটা দিয়ে দিছে। আমরা জানি কোনো বস্তুকে যদি কোনো গ্রহ থেকে আমরা মহাশূন্যে পাঠাইতে চাই তাহলে সেই গ্রহের মুক্তিবেগের সমান বেগ নিয়ে বস্তুটাকে নিক্ষেপ করতে হবে। তো আমরা আগে এই গ্রহের মুক্তিবেগটা নির্ণয় করার ট্রাই করি। মুক্তিবেগ কি হয়? ভি ইজ ইকুয়াল টু √2 জি এম ডিভাইডেড বাই আর। তো আমরা যদি এই সকল কিছুর মান তো এখানে দেওয়া আছে, তো সকল কিছুর মান যদি আমরা বসাই দেন ক্যালকুলেটরে প্রেস করলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 10456.78 মিটার পার সেকেন্ড। জি এর মান বলে দিছে, এম এর মান গ্রহের ভর, এটা এই এমটা হচ্ছে গ্রহের ভর। গ্রহের ভর হচ্ছে 5 × 10⁻²৪, আর এর মান ব্যাসার্ধ হচ্ছে 6.1 × 10⁻6। এটা বসালে মুক্তিবেগ হবে এইটা। তো এই বেগে হচ্ছে ওই গ্রহ থেকে কোনো বস্তুকে নিক্ষেপ করতে মিনিমাম এই বেগে নিক্ষেপ করতে হবে। তাহলে এই বেগে যদি নিক্ষেপ করি তাহলে
প্রয়োজনীয় গতিশক্তি কি হবে? ই কে ইকুয়াল টু আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম এর মান হচ্ছে কত ভরকে নিক্ষেপ করতে হবে আমাদের? এই যে 2 কেজি বলে দিছে, 2 কেজি ভরকে নিক্ষেপ করতে হবে। তাহলে 2 ইন্টু বেগের স্কোয়ার, বেগ হচ্ছে 1045.6.78 আর স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটারে প্রেস করি তাহলে এইটার অ্যান্সার আসবে হচ্ছে 1.1 ইন্টু 10⁸ জুল। আমাদের এই বেগে নিক্ষেপ করতে হবে 1.1 ইন্টু 10⁸ জুল। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে সি নম্বর। নেক্সট, এটা খুবই সহজ প্রশ্ন। এত একটা সরল সন্ধিত গতির সমীকরণ হলে কৌণিক কম্পাঙ্ক কত? তো এটা হচ্ছে সেই সরল সন্ধিত গতির ব্যবকলনীয় সমীকরণ। এখান থেকে যদি আমরা ওমেগা নির্ণয় করতে চাই, ওমেগা হবে হচ্ছে এইখানে অন থাকা পরে, যে এখানে যে 4 আছে এই 4 থাকতে পারবে না। তাহলে আমরা সমীকরণটাকে আগে হচ্ছে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা যদি ভাগ করি, ওয়াই স্কোয়ারের ওয়াইয়ের আগে কত আসবে? 4 আসবে। তার মানে এইভাবে লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ভাগ ডিটি স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে ওমেগার মান কত আসলো? ওমেগা ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্কর একক হচ্ছে 2। কৌণিক কম্পাঙ্কের একক কি? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 2 রেডিয়ান পার সেকেন্ড। এই যে এটা উত্তর, ডি নম্বর। এখানে আছে 2 পার রেডিয়ান সেকেন্ড, এটা উত্তর হবে না। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, সেক্ষেত্রে ডি উত্তর। নেক্সট, 27°C তাপমাত্রায় বায়ুর আয়তন এত সিসি। সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে হচ্ছে মিলিলিটার। আচ্ছা, উক্ত বায়ুকে স্থির চাপে 60°C তাপমাত্রায় উত্তপ্ত করলে আয়তন কত হবে? তাহলে আমরা জানি গ্যাসের ভেরিয়েবলগুলোর মধ্যে সম্পর্ক ছিল P1 V1 ভাগ T1 ইজ ইকুয়াল টু P2 V2 ভাগ T2। বাট এখানে হচ্ছে বলে দিছে স্থির চাপে, যে এখানে চাপটা স্থির। তাহলে চাপ যদি স্থির থাকে তাহলে আমরা এই পাশ থেকে P1 আর P2 সমান, তাহলে এইগুলোকে যদি মুছে দিই আমাদের সূত্রটা আসতে হচ্ছে V1 ভাগ T1 ইজ ইকুয়াল টু V2 ভাগ T2। আচ্ছা, এবার আমাদের চাইছে কি উত্তপ্ত করলে আয়তন কত হবে, মানে V2 এর মান চাইছে আমাদের। V1 এর মান কত? 100। T1 হচ্ছে 27°C। তো এটাকে যদি কেলভিনে নেই আমাদের উত্তরটা আসবে হচ্ছে 300 ইজ ইকুয়াল টু V2 আমাদের মান লাগবে। আর T2 হচ্ছে 60°C। তাহলে 60কে যদি আমরা কেলভিনে নেই তাহলে আসলে 333 কেলভিন। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে V2 এর মান পাবো হচ্ছে, V2 হচ্ছে 111 সিসি কিউবিক সেন্টিমিটার। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের ই নাম্বার। ওকে, নেক্সট বলছে একটি বৈদ্যুতিক বাল্বকে এত ওয়াট এবং 220 ভোল্ট এভাবে চিহ্নিত করা আছে, বাল্বটির রোধ কত? তো আমরা জানি, আচ্ছা এখানে কি কি দেওয়া আছে? এখানে আমাদের দিয়ে দিছে পি দিয়ে দিছে, ভি দিয়ে দিছে, আর আমাদের চাইছে হচ্ছে আর এর মান। তাহলে আমাদের এই তিনটার মধ্যে সম্পর্ক আসতে হবে। আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভি আই। তাহলে তো আই দেওয়া নাই, তাহলে আমরা যদি আই কে রিমুভ করি আবার কি আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই আর হয়। তাহলে আই ইজ ইকুয়াল টু এখান থেকে কি আসতেছে? আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, পি ইজ ইকুয়াল টু ভি থাকলো, আই কে যদি রিমুভ করি ভি ভাগ আর, তাহলে আসলো পি ইজ ইকুয়াল টু ভি, মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু আসলো হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। ভি এর মান, ভি হচ্ছে কত ভোল্ট? 220 ভোল্ট। তাহলে 220 স্কোয়ার ডিভাইডেড বাই পি। পি হচ্ছে কত? 50 ওয়াট, পাওয়ার হচ্ছে 50। তো এটাকে ক্যালকুলেশন করলে 220 স্কোয়ার ভাগ হচ্ছে 50, এটাকে ক্যালকুলেট করলে 968 আসবে আমাদের। 968 এত ওহম। আমাদের সকল কিছু আমরা এসআই এককে নিছি, সেই ক্ষেত্রে এটার উত্তর হবে হচ্ছে ওহমে। এটার উত্তর হবে ওহমে। তাহলে 968 ওহম, এটার উত্তর হচ্ছে আমাদের বি নম্বর। ওকে, নেক্সট এরপরটা বলছে এত পাকের একটি বৃত্তাকার কুণ্ডালির ব্যাস 30 সেন্টিমিটার। কুণ্ডালির কেন্দ্রে 100 মাইক্রোটেসলা এর একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য কুণ্ডালির মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ করতে হবে? এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। আমরা জানি বৃত্তাকার কুণ্ডালি, যে একটা বৃত্তাকার যদি কুণ্ডালি থাকে এন পাক বিশিষ্ট একটা বৃত্তাকার কুণ্ডালি থাকে, আর এই বৃত্তের তারের ভিতর দিয়ে যদি আই পরিমাণে বিদ্যুৎ যায়, আর এই কুণ্ডালির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বি ইজ ইকুয়াল টু হয় হচ্ছে মিউ নট
আই এন ডিভাইডেড বাই 2 আর। মিউ নট কি? মিউ নট হচ্ছে একটা ধ্রুবক, এটার ইয়া ছিল হচ্ছে মিউ নট ইজ ইকুয়াল টু 10⁻⁷ ইন্টু 4 পাই, এটা হচ্ছে মিউ নটের মান। তো এখান থেকে আমাদের লাগবে, আমাদের চাইছে হচ্ছে তড়িৎ প্রবাহ চাইছে, সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মানটা আসবে আই ইজ ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে লিখি আই ইজ ইকুয়াল টু 2 BR ডিভাইডেড বাই মিউ নট ইন্টু এন। ওকে, হ্যাঁ, মিউ নট ইন্টু এন। সেই ক্ষেত্রে এবার যদি আমরা মানগুলা বসাই, বি তো টু বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে 100 মাইক্রো টেসলা। আমরা একটা টেসলাই নিব, সকল কিছু কেএসআই এককে নিব, 100 ইন্টু 10⁻⁻6 টেসলা। আর হচ্ছে ব্যাসার্ধ, কুণ্ডালির ব্যাসার্ধ এখানে বলে দিছে, কুণ্ডালির ব্যাস বলে দিছে 30 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 15 সেন্টিমিটার। বাট আমরা যদি সেন্টিমিটারকে মিটারে নেই তাহলে 100 দ্বারা ভাগ, 10⁻⁻2 দ্বারা গুণ, তাহলে 2BR ডিভাইডেড বাই মিউ নটের মান কত? মিউ নটের মান হচ্ছে 10⁻⁷ ইন্টু 4 পাই, 10⁻⁷ ইন্টু 4 পাই, পায়ের মান হচ্ছে 3.1416। তো পায়ের মানটা যদি আমরা এখানে বসাই 3.1416 ইন্টু এন হচ্ছে পাক সংখ্যা, এখানে বৃত্তাকার কুণ্ডলী পাক সংখ্যা কত? 50। তাহলে আমরা যদি এখানে 50, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে 0.48। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এটা এত অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এইটার উত্তর হচ্ছে এই যে বি নম্বর, এত অ্যাম্পিয়ার। এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছিল। আচ্ছা, তারপর এটা ভালো একটা প্রশ্ন দিছে, বলছে ইউরেনিয়াম এর নিউক্লিয়াসে ইলেকট্রনের সংখ্যা কত? তো এটাকে অনেকেই 92 দাগাইছে, বাট বলছে কি নিউক্লিয়াসে কি কোনো ইলেকট্রন থাকে? কোনো পরমাণু নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না, তাহলে নিউক্লিয়াসে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। যদি বলতো ইউরেনিয়ামের পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান, সেই ক্ষেত্রে উত্তর হইতো 92। বাট এখানে বলছে নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না, তাহলে এটা উত্তর হবে হচ্ছে 0। নেক্সট, একটা ভেক্টর দিছে, এর মান কত হবে? তো আমরা যদি এইটুকু করি, আমরা জানি জে ডট কে, এটার মান কত? এটার মান 0 না? তো 0-র সাথে একটা ভেক্টরের যদি আমরা অপারেশন করি তাহলে এটা উত্তর আসবে 0, এটাই উত্তর। বলছে, তারপরটা বলছে 50 কেজি ভরের একটি মোটরযান 50 কেজি গড় ভরের 5 জন যাত্রী নিয়ে 30 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে 100 মিটার দূরে গিয়ে থেমে যায়। ঘর্ষণজনিত বলের মান কত? মানে একটা গাড়ি চলতেছিল, স্টার্ট বন্ধ করলো, এই যে এখানে একটা গাড়ি চলতেছিল, হঠাৎ স্টার্ট বন্ধ করলো, তো এখানে গিয়ে হচ্ছে গাড়িটা থেমে গেছে। এই যে এখানে একটা বেগ ছিল ইউ, এখানে একটা বেগ ছিল ইউ, এটার মান ছিল হচ্ছে কত? 30 মিটার পার সেকেন্ড, এখানে গিয়ে ভি এর মান হয়ে গেছে হচ্ছে 0। বলছে যে এখানে যে ঘর্ষণজনিত একটা বাধা আছে, এই বাধার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি আগে এখন মন্দন নির্ণয় করে নিই, আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ওকে, তাহলে এখানে ভি এর মান 0, ইউ স্কোয়ার মাইনাস 2as, তো ইউ স্কোয়ার ভাগ এ ইজ ইকুয়াল টু কি আসবে? এ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ভাগ 2s। তাহলে আমরা যদি এ এর মান নির্ণয় করি, তাহলে এখান থেকে এ এর মানটা আমাদের আসবে হচ্ছে, এখান থেকে আমাদের এ এর মানটা আসবে হচ্ছে 4.5, এর মানটা আসবে হচ্ছে 4.5। এই ইউ এর মান 30 আর হচ্ছে এস এর মান সরণ হচ্ছে 100 মিটার, এটা যদি বসাই এর মান আসবে হচ্ছে 4.5। তাহলে বলছে ঘর্ষণজনিত বল, এখানে বল একটাই আছে, যে এই ঘর্ষণ বলটাই হচ্ছে এই মন্দন সৃষ্টি করছে, তাহলে ঘর্ষণজনিত বল কি হবে? এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এম এর মান কত? এম হচ্ছে এই যে এখানে এম হচ্ছে টোটাল ভর কত? গাড়ির ভর 500, তাহলে 500 প্লাস 50 কেজি এর 5 জন যাত্রী, তাহলে 5 জন যাত্রীর ভর হচ্ছে তোমার 250 ইন্টু এর মান হচ্ছে 4.5। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে এটার মান আসবে হচ্ছে 3375 নিউটন। তাহলে আমাদের এইটার উত্তর আসবে হচ্ছে 3375 নিউটন, ই নম্বর, এটা উত্তর। আচ্ছা, নেক্সটেরটাই বলছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গভীরতা হচ্ছে 20 মিটার,
পাতের গভীরতা হচ্ছে 20 মিটার। প্রতি সেকেন্ডে কমপক্ষে, আমরা একটু এটা মুছে নিই, বলছে প্রতি সেকেন্ডে কমপক্ষে কত কেজি পানি অবশ্যই টারবাইন ব্লেডের উপর পড়লে এটি 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। তাহলে আমরা জানি প্রদত্ত ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু কি হয়, ডাব্লিউ ভাগ টি। আচ্ছা, আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে পানি পড়তেছে মানে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ, মানে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা যদি এটার সাথে এটা আড়াআড়ি গুণ করি, তাহলে পিটি ইজ ইকুয়াল টু আসলো হচ্ছে এম জি এইচ। তাহলে আমার চাইছে ভর, এম ইজ ইকুয়াল টু পিটি ডিভাইডেড বাই জি এইচ। তাহলে পি এর মান হচ্ছে, পি হচ্ছে ক্ষমতা, তাহলে ক্ষমতার মান কত, 0.5 ইন্টু 10⁶ ইন্টু টি হচ্ছে প্রতি সেকেন্ডে, মানে এক ধরি 1 সেকেন্ডে। আর জি এর মান হচ্ছে 9.8 ইন্টু হাইট হচ্ছে 20 মিটার। তো এইটাকে ক্যালকুলেট করলে, এটাকে ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেট করলে এটার উত্তর আসবে হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ তার মানে হচ্ছে 25 ইন্টু 10⁻²। এটা উত্তর আসবে 25 ইন্টু 10⁻² কেজি। তাহলে এটার উত্তর হচ্ছে 25 ইন্টু 10⁻², এ নম্বর উত্তর। নেক্সট বলছে একই ব্যাসের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2 একই বলে প্রসারিত করলে তার দুটির বিকৃতির অনুপাত কত হবে। আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক কি ছিল, ইয়ং এর গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু FL ডিভাইডেড বাই AL। এখানে এই বড় হাতের এল, এই এলটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, আর এলটা হচ্ছে বল প্রয়োগ করার ফলে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, বৃদ্ধিকৃত দৈর্ঘ্য। আর যদি বলি হচ্ছে বিকৃতি কি হবে, তাহলে বিকৃতি হচ্ছে L ভাগ L। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যদি যে কোনো একটা তারের জন্য বিকৃতি নির্ণয় করতে চাই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, L ইজ ইকুয়াল টু FL ডিভাইডেড বাই AY। এর পরের লাইনে L ডিভাইডেড বাই L এর মান যদি আমরা নির্ণয় করি, এটা আসবে হচ্ছে F ডিভাইডেড বাই AY। এটা হচ্ছে আমাদের যে কোনো তারের জন্য বিকৃতি। এবার আসি, বলছে কি একই ব্যাসের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2। ওকে, একই বলে প্রসারিত করলে তার দুটি বিকৃতির অনুপাত, মানে প্রথম এই বিকৃতি, এই যে পুরাটার অনুপাত কত হবে। যদি প্রথম তারের বিকৃতি যদি মনে করেন L1 হয়, আর দ্বিতীয় তারের বিকৃতি যদি L2 ভাগ L2 হয়, এই পুরাটার মান চাইছে। এবার দেখি যে কোনো একটা তারের বিকৃতিটা ডিপেন্ড করতেছে হচ্ছে বল, প্রয়োগকৃত বল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ইয়ং এর গুণাঙ্কের উপর। এবার দেখি এখানে বলছে একই ব্যাসের, তার মানে দুইটা তারেরই এ সেম। আবার বলছে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত এত, দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:2। আচ্ছা, এখানে তো দৈর্ঘ্য লাগতেছে না, বিকৃতির ভিতর দৈর্ঘ্যটা লাগতেছে না। একই বলে প্রসারিত করলে তার দুটি বিকৃতির অনুপাত কত। তাহলে একই বলে যদি আমরা প্রসারিত করি একই তার, তাহলে বিকৃতি, এই যে প্রথম তারের যে বিকৃতি হবে, এখানে সবই সেম না, বিকৃতি ডিপেন্ড করতেছে এফ এর উপর, এর উপর, ওয়াই এর উপর। এই সবই যদি সেম হয়, তাহলে প্রথম তারেও যে পরিমাণে বিকৃতি হবে, দ্বিতীয় তারেও সেম পরিমাণ বিকৃতি হবে। তাহলে বিকৃতির অনুপাতটা আসলে কত হবে, অনুপাতটা হবে হচ্ছে 1:1। তাহলে আমাদের এটা উত্তর হচ্ছে এ নম্বর। তারপরটা বলছে পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r হলে পৃথিবী পৃষ্ঠে, মানে মহাকর্ষীয় ধ্রুবক g আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ g এর মান কত। আমরা জানি কি পৃথিবী পৃষ্ঠে g এর মান g ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এখানে আমাকে চাইছে g ডিভাইডেড বাই g এর অনুপাত। তো এখানে যদি আমরা g ডিভাইডেড বাই g লিখতে চাই, এখানে যাবে হচ্ছে r স্কয়ার ডিভাইডেড বাই m। এইটা হচ্ছে আমাদের অনুপাত, g ডিভাইড বাই g এর অনুপাত হচ্ছে এটা। এটার উত্তর হচ্ছে r স্কয়ার ডিভাইডেড বাই m। এটার উত্তর হচ্ছে সি নাম্বার। ওকে, নেক্সট বলছে একটি বদ্ধ সিলিন্ডারে 10 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটি কি পরিমাণ গতিশক্তি লাভ করবে। আমরা জানি গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কি হয়, ইকে ইজ ইকুয়াল টু 3/2 nRT। তাহলে 3/2 থাকলো n মানে কি, n মানে হচ্ছে w ভাগ আণবিক ভর m আর টি। তো 3/2
ডাব্লু ডাব্লু হচ্ছে ওয়েট, এই হিসেবে ও তো ভর, ভর কত 10 গ্রাম, তাহলে 10। আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে, অক্সিজেন দ্বিপারমাণবিক, সেখানে আণবিক ভর হচ্ছে 32 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 টি, টি হচ্ছে কেলভিন টেম্পারেচার, এখানে হচ্ছে 30°C, তাহলে হচ্ছে 303 কেলভিন। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা উত্তর আসবে 1180, 1180.8 এত জুল। এখন 1180 হচ্ছে, এটা 1080, 1100, এটা উত্তর, তাহলে এর কাছাকাছি হচ্ছে এটা উত্তর 1180 জুল। নেক্সট তারপরটা বলছে 10 মিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে এত মাইক্রোকুলম তড়িতাধান অবস্থিত একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কাজের পরিমাণ কত? তো সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে 0, কারণ এখানে যদি আধান থাকে, এটা যদি ঘুরতে থাকে, তাহলে অলওয়েজ বলটা ক্রিয়া করবে কেন্দ্রের দিকে, তাহলে টোটাল কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, তাহলে এটার উত্তর হচ্ছে 0 জুল। তারপর বলছে 1 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলোর শক্তি কত? আমরা জানি E = কি হয়, hc ভাগ ল্যামডা, ch ভাগ ল্যামডা। তো h এর মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, h এর মান হচ্ছে 6.67 × 10⁻⁻34, সকল কিছু আমরা এস এককে নিচ্ছি, জুল সেকেন্ড। আর c এর মান হচ্ছে 3 × 10⁸ ডিভাইড বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে এখানে 1 মিটার, তার মানে অন। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলে 2 × 10⁻25 জুল, তাহলে এইটার উত্তর হচ্ছে 2 × 10⁻25 জুল, ক নম্বর উত্তর, এ নম্বর উত্তর। এটাই বলছে একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে কি ঘটে? একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটা বিটা কণা নির্গত হয়, তাহলে কি ঘটে? তো আমরা জানি হচ্ছে যে একটা পরমাণু হচ্ছে এক্স, তো এটার ভর সংখ্যা হচ্ছে এ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। তো এইটা থেকে একটা বিটা কণা নির্গত হচ্ছে, আমরা জানি বিটা কণা কি, বিটা কণা হচ্ছে একটা ইলেকট্রন, আর কিছুই না। ইলেকট্রনকে আমরা কিভাবে প্রকাশ করি, এরকম। তো আমরা যদি একটা বিটা কণা নির্গমন করে, তার মানে ই হচ্ছে 0 - 1, এটা যদি নির্গমন হয়, তাহলে নতুন যে মৌলটা উৎপন্ন হবে, আমরা কি করব, ভরের সাথে ভর যোগ করব। তাহলে ভরের সাথে যদি ভর যোগ করি, a + 0 কত হবে, এই হবে। আর যদি হচ্ছে z + -1, এটা যদি হয় z -1, তাহলে এটা হবে হচ্ছে z + 1, তাহলে এটা হবে হচ্ছে z + 1। তাহলে কি বলছে, একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে, এই যে একটা পরমাণু থেকে একটা বিটা কণা নির্গত হয়েছে, নির্গত হলে কি ঘটে, এর কি ঘটছে, যে নতুন যে পরমাণুটা উৎপন্ন হয়েছে মৌলটা, ওইটার ভর সংখ্যা সেম আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাইছে। তাহলে এটা বলছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 1 বৃদ্ধি পাবে, তো এটা উত্তর হবে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ বাই 1, মানে ই নম্বর, এটা উত্তর, ই নম্বর উত্তর। নেক্সট বলছে এত এবং এত পরস্পর সমান্তরাল হলে এম ও এন এর মান কোনটি? আমরা জানি দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের অক্ষদ্বয়ের অনুপাত হচ্ছে সমান হয়, মানে প্রথম ভেক্টরের এক্স এর অনুপাত, দ্বিতীয় ভেক্টরের ওয়াই এর ওয়াই অক্ষের অনুপাত, তৃতীয় ভেক্টরের জেড অক্ষের অনুপাত সমান থাকবে। তাহলে হবে হচ্ছে 4/2 = m/4, = 2/n, কি করছি, আই এর অনুপাত, মানে আই এর সাথে আই এর অনুপাত, জে এর সাথে জে এর অনুপাত, কে এর সাথে কে এর অনুপাত, এটা হচ্ছে সেম। তাহলে আমরা যদি এই প্রথম দুইটা অনুপাত নিয়ে আগে কাজ করি, তাহলে আমরা বলতে পারি m/4 = 4/2, 4/2 মানে হচ্ছে 2, তাহলে m এর মান আসলো হচ্ছে 8। আচ্ছা, তারপরে যদি এইটার সাথে 1 আর 3 এটা নিয়ে কাজ করি, তাহলে হবে 2/n = 4/2, 4/2 মানে হচ্ছে 2, তাহলে এটা আসবে হচ্ছে n = 2/2 মানে হচ্ছে অন। তাহলে আমাদের m এর মান 8, n এর মান হচ্ছে অন, 8 এবং অন। এখানে চাইছে কি m ও n, আগে হচ্ছে m তারপর হচ্ছে n, তাহলে আগে হচ্ছে 8 তারপর হচ্ছে 1, আগে 8 কোনটায়, এই যে আগে 8 তারপর 1, ডি নম্বর উত্তর। তারপর বলছে 3 মিটার/সেকেন্ড² ত্বরণে একটি লিফট নিচে নামছে, লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তির ভর এত কেজি হলে তিনি কত ওজন অনুভব করবে? তো আমরা হচ্ছে প্রতিক্রিয়া বলের সমান ওজন অনুভব করি। তো লিফটে যখন নামে W = কি হয়, m × g - a,
আর লিফটটা যদি উঠতো তখন ওজন অনুভব হইতো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। আর জেনারেলভাবে আমরা যখন দাঁড়াই থাকি তখন ওজন হয় ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এটা হচ্ছে স্থির অবস্থায় যদি দাঁড়াই থাকি। আর এটা যদি লিফটটা যদি এ ত্বরণে উপরে ওঠে, আর এটা হচ্ছে লিফটটা যদি এ ত্বরণে নিচে নামে, এখানে বলছে এটি লিফট নিচে নামছে, ওজন কি হবে? ভর। ভরের মান কত? ভরের মান হচ্ছে 54 ইন্টু জি, এর মান 9.8 মাইনাস এ, এর মান হচ্ছে 3। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, এটার উত্তর আসবে হচ্ছে 367.2, 367.2 নিউটন। আমাদের রুয়েটে ক্যালকুলেটর অ্যালাউ ছিল, সো এটা আমরা করতে পারবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে 367.2 নিউটন, 367.2। আচ্ছা, এখানে 367.2 আছে, এখানেও 367.2 আছে, বাট চাইছে কি এখানে ওজন। বাট ওজনের একক কেজি হইতে পারে? কেজি হচ্ছে ভরের একক, এটা হবে না। ওজনের একক হচ্ছে নিউটন, তাহলে 367.2 নিউটন, বি নম্বর উত্তর। তারপর বলছে প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণ কত হলে কাজের পরিমাণ শূন্য হয়? আমাদের কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা খুবই সহজ, এটা একাডেমিকে বোর্ডে ছিল। ম্যাক্সিমামই প্রিলির ম্যাক্সিমামই হচ্ছে সহজ প্রশ্ন আসছে, এটা হচ্ছে মানে বোর্ড স্ট্যান্ডার্ডই বেশি হয়েছে। তো কাজ জিরো হবে কখন? এই থিটার মান কত হইলে? কস থিটার মান যদি শূন্য হয় তাহলে থিটার মান কত হয়? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃত কাজ শূন্য হবে। এটার উত্তর হচ্ছে বি। নেক্সট, পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে বস্তুর ওজন কি হবে? এটা এবার মেডিকেলেও আসছে। আমরা জানি জি ইজ ইকুয়াল টু, সরি, পৃথিবীর আহ্নিক গতির কারণে জি প্রাইম ইজ ইকুয়াল টু কি হয়? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা। তো ওমেগার মান মানে ঘূর্ণন, পৃথিবীর বেগ যত বেশি হবে এই পুরা রাশিটুকু, এটুকুর মান তত বেশি হবে। এটুকুর মান তত বেশি হলে এই জি প্রাইমের মান কি হবে? ছোট হবে। মানে ওমেগা যদি বড় হয় তাহলে জি প্রাইমের মান কি হবে? ছোট হবে। মানে আমাদের অ্যাকচুয়াল যে জিটা আমরা ফিল করবো সেটা হচ্ছে ছোট হবে। তো ওমেগার মান বাড়লে জি হচ্ছে ছোট হয়। বাট যদি এইটা যদি কমে যায়, ওমেগার মান যদি কমে যায়, ওমেগার মান যদি কমে যায় তাহলে জি এর মান কি হবে? বেড়ে যাবে। আর কমে কমে যদি জিরো হয়ে যায় তাহলে কি এই জি প্রাইমের মান কি হবে? বেশি হবে না? সরি, এটা জি না, জি প্রাইম। তাহলে পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের এই জি প্রাইমের মান বেড়ে যাবে। তার মানে হচ্ছে আমরা বেশি ওজন অনুভব করবো। আবার আমরা কি জানি ওজন ইজ ইকুয়াল টু এম জি না? আমাদের অ্যাকচুয়াল জি তো কাজ করতেছে জি প্রাইম, তাহলে যদি জি প্রাইমের মান বেড়ে যায় তাহলে ডাব্লিউ এর মানও বেড়ে যাবে। তো পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের ওজন হচ্ছে বৃদ্ধি পাবে। এটা উত্তর হচ্ছে ইনক্রিজড, ই নম্বর উত্তর। নিচের কোনটি হুকের সূত্র? হুকের সূত্র জানি আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি, সি নম্বর উত্তর। নেক্সট, একটি সোনোমিটারের 0.5 মিটার লম্বা তারের উপর 50 নিউটন টান বল ক্রিয়াশীল। বলটি বাড়িয়ে 200 নিউটন করা হলে উক্ত তারের কম্পাঙ্ক কতটুকু পরিবর্তিত হবে? তো এইটা হচ্ছে আমাদের, এটাও মোটামুটি সিলেবাসের বাইরে থেকে আসছে। এটা হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারে আমরা এটা শিখছি যে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1/12 রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। যেখানে হচ্ছে এফ হচ্ছে কম্পাঙ্ক, এল হচ্ছে তারের দৈর্ঘ্য, আর এই টি হচ্ছে তারের বল, আর মানে টান বল আর কি, আর মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। তো এখানে এল এর মান বা একক দৈর্ঘ্যের মানের কোনো চেঞ্জ হয় নাই। এল এর মান আর মিউ এর মান ফিক্সড। তাহলে ফিক্সড যদি থাকে আমরা বলতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। তাহলে আমরা যদি দুইটা কম্পেয়ার করি তাহলে হবে হচ্ছে এফ টু ভাগ এফ ওয়ান। যদি আমরা এফ টু ভাগ এফ ওয়ান করি তাহলে হবে হচ্ছে রুট ওভার টি টু ভাগ টি ওয়ান। তাহলে এগুলার মান বলে দিছে। তাহলে এফ টু এর মান হবে হচ্ছে এফ ওয়ান ইন্টু রুট ওভার টি টু বাই টি ওয়ান। টি টু এর মান কত? টি টু এর মান হচ্ছে 200, আর টি ওয়ান এর মান কত? টি ওয়ান এর মান হচ্ছে 50। তো এটাকে যদি বসাই 200 ভাগ 50 4, 4-এর রুট করলে আসবে 2। তাহলে এফ টু হবে হচ্ছে 2 এফ ওয়ান, মানে ডাবল হয়ে গেছে। ডাবল হয়েছে হচ্ছে মানে হচ্ছে 100 গুণ, মানে 100% বাড়ছে। এটা কি হয়েছে? এফ টু ইজ ইকুয়াল টু আগে কত ছিল? এফ ওয়ান আরো কতটুকু বাড়ছে? এফ ওয়ান পরিমাণে, তার মানে কি 100% বাড়ছে। আর এটা যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমরা যদি পার্সেন্টেজে করতে চাই তখন কি হবে? পার্সেন্টেজে করতে চাইলে হচ্ছে এফ টু মাইনাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান ইন্টু 100%। এটাকে করলে আমাদের উত্তর আসবে হচ্ছে 100%। তার মানে আমাদের কম্পাঙ্কটা হচ্ছে 100% বৃদ্ধি পাবে। তাহলে ইনক্রিজ বাই 100%, এ নম্বর উত্তর। নেক্সট বলছে এত মাইক্রোফ্যারাডে দুটি ধারক শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করলে
তুল্য ধারকত্বের মান কত হবে? তো আমরা জানি ধারকের সংযোগ হচ্ছে রোধের বিপরীত। তো ধারকে যদি শ্রেণীতে করা হয় রোধের সমান্তরালে যে সূত্র হইতো সেটা হবে। তো এটা তুল্য ধারকত্ব হবে হচ্ছে, যদি শর্টকাটে করি তাহলে গুণফল ভাগ যোগফল, মানে জেনারেলি হবে কি 1/c ইজ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2। তাহলে এখান থেকে c এর মান ডিরেক্টলি যদি আমরা করি তাহলে হবে হচ্ছে 5 × 10 ডিভাইডেড বাই যোগফল, যোগফল হচ্ছে 10 + 5 মানে 15। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা দাঁড়াবে হচ্ছে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হচ্ছে 3.33 মাইক্রোফ্যারাডে, 3.33 মাইক্রোফ্যারাডে। এটাই আমাদের অপশনে আছে, ডি নম্বর উত্তর। আচ্ছা, নেক্সটটা বলছে 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সমান্তরালে ওহম রোধের একটি শান্ট যোগ করা হলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটার ভিতর দিয়ে যাবে? তো ধরি হচ্ছে এখানে হচ্ছে আমাদের গ্যালভানোমিটারটা, এটা হচ্ছে গ্যালভানোমিটারের সাথে আমাদের একটা শান্ট যুক্ত করা হয়েছে সমান্তরালে। তো এখান থেকে আমরা ধরলাম হচ্ছে এখান থেকে যে সমান্তরালে একটা ক্ষুদ্র মানের রোধ যুক্ত করা হয়েছে, এরকম আছে। তো আমরা ধরলাম যে ক্ষুদ্র মানের রোধটা যুক্ত করা হয়েছে, সেটা রোধ হচ্ছে আই আর, এটার মানে যে বলে দিছে যেটার মান হচ্ছে 1 ওহম। আচ্ছা, আমরা ধরি এটা হচ্ছে আর যে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে ক্যাপিটাল আর। তো ধরি হচ্ছে মূল প্রবাহ, এখান দিয়ে মূল যে প্রবাহটা যাচ্ছিল সেই মূল প্রবাহর মান হচ্ছে ধরি NI। তাহলে NI এই বিন্দুতে, এই বিন্দুতে এসে দুইটা উপাংশ মানে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে, একটা হচ্ছে শান্টের ভিতর দিয়ে যাবে। তো আমরা ধরলাম গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে I পরিমাণে, তাহলে শান্টের ভিতর দিয়ে কত যাবে? NI - I পরিমাণে। ওকে, এবার এই যে এই প্রান্ত আর এই প্রান্তের ভিতর তো গ্যালভানোমিটার আর হচ্ছে রোধটা যুক্ত হয়েছে, তাহলে আমরা বলতে পারি গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য আর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে শান্টের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হবে। তাহলে গ্যালভানোমিটার দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা জানি V = কি হয়? V = IR হয়। তাহলে এটা যদি আমরা লিখি গ্যালভানোমিটারের জন্য, গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ কত? I, আর গ্যালভানোমিটারের রোধ R = শান্টের তড়িৎ প্রবাহ কত? NI - I। এটা হচ্ছে শান্টের তড়িৎ প্রবাহ ইনটু শান্টের রোধ হচ্ছে R। তো এখান থেকে যদি আমরা I কমন নিয়ে কাটাকাটি করি তাহলে R আসলো হচ্ছে আসলো হচ্ছে N - 1 ইনটু R। তাহলে এইখান থেকে যদি আমরা R এর মান হচ্ছে গ্যালভানোমিটারের রোধ কত? 100। আর ছোট হাতের r, স্মল r হচ্ছে শান্টের রোধ হচ্ছে অন। এটাকে যদি আমরা করি n এর মান আসবে হচ্ছে 100 অন, 101। আচ্ছা, এবার আমাকে বলছে করা হলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে। তার মানে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যদি I যায়, আর মূল প্রবাহ কত ছিল? মূল প্রবাহ হচ্ছে NI, এটা না, এটার এই মানটা চাইছে, মানে গ্যালভানোমিটারের প্রবাহ ডিভাইডেড বাই মোট প্রবাহ। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ এখান থেকে যদি আমরা I কাটাকাটি করি তাহলে 1/n থাকতেছে। ওকে, তাহলে 1/n, n এর মান হচ্ছে 101, 1/101, এটাই আমাদের উত্তর। এটা আসবে হচ্ছে 1/100, এই ই নম্বর উত্তর। আচ্ছা, নেক্সট এটা বলছে হচ্ছে এত অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহের জন্য একটি ট্রানজিস্টরে এত মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল, ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত? আমরা জানি IE = IB প্লাস IC, মানে ইমিটারের কারেন্ট বেস কারেন্ট প্লাস কালেক্টরের কারেন্ট। তো এখানে আমাদের চাইছে হচ্ছে ভূমি প্রবাহের কারেন্ট, ভূমি প্রবাহের কারেন্ট আছে, মানে IB এর মান চাইছে। তাহলে IB = IE - IC। তাহলে এখানে আমরা সকল কিছুর মান দিয়ে দিছি। এখানে IB = IE হচ্ছে নিঃসারক বা ইমিটারের কারেন্ট, নিঃসারকের কারেন্ট হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি এটাকে মিলি অ্যাম্পিয়ারে নেই তাহলে হবে 20 মিলি অ্যাম্পিয়ার, মানে 1000 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা 20 মিলি অ্যাম্পিয়ার মাইনাস IC হচ্ছে কি? কালেক্টরের কারেন্ট। এই যে সংগ্রাহক কারেন্ট কত? সংগ্রাহক কারেন্ট হচ্ছে 18 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 18। তাহলে বেজের কারেন্ট হবে হচ্ছে বা ভূমি স্তরের কারেন্ট হবে হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। এগুলো সব আমরা মিলি অ্যাম্পিয়ারে নিয়ে করছি, তাহলে এটা 2 মিলি অ্যাম্পিয়ার। এটার উত্তর হচ্ছে সি নাম্বার, এটা উত্তর। নেক্সট বলছে একটি স্থির ইলেকট্রন কত শক্তি সংরক্ষণ করবে? আমরা জানি আইনস্টাইন অনুযায়ী সমীকরণ অনুযায়ী E = কি হয়? mc²।
ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10⁻³ অন ইন্টু সি স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ আর স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে, এটার উত্তর আসবে 8.199 ইন্টু 10⁻14 জুল, তাহলে হচ্ছে 8.19 এই নাম্বার উত্তর, এটা উত্তর। নেক্সট, 1 জুলের সমপরিমাণে যান্ত্রিক শক্তি কত? 1 জুল আমরা জানি মানে জুল কি কাজের একক, W ইজ ইকুয়াল টু Fs, মানে বলের একক এটা সরণ একক, তার মানে 1 জুল ইজ ইকুয়াল টু হবে 1 নিউটন ইন্টু 1 মিটার, তার মানে হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন মিটার। তাহলে এটার উত্তর হবে হচ্ছে এটা জেনে রাখা ভালো, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্ক। তারপর হচ্ছে 1 ডাইন ইজ ইকুয়াল টু, ডাইন হচ্ছে এখানে যে ডাইনটা দিছে, ডাইন হচ্ছে বলের একক, তাহলে আমরা জানি 1 ডাইন ইজ ইকুয়াল টু 10⁻⁵ নিউটন, এটা এনার্জি শক্তির একক, এটা হচ্ছে বলের একক। তারপর হচ্ছে 1 ডাইন সেন্টিমিটার, 1 ডাইন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁷ জুল। এই ডাইন সেন্টিমিটার হচ্ছে বলা যায় বলে সিজিএস একক, সরি কাজের সিজিএস একক বা শক্তির সিজিএস একক, ইজ ইকুয়াল টু সেই সিজিএস এককটাকে বলা হয়েছে আর্ক, ERG, হচ্ছে শক্তির সিজিএস একক। এটা আমাদের উত্তর হচ্ছে ডি নম্বর। তারপর এটা বলছে একটি স্পেরোমিটারের পরিধি 100টি সমান ভাগে চিহ্নিত করা হয়েছে এবং গোলাকৃতি স্কেলের একটি পূর্ণ আবর্তনে প্রধান স্কেলের 1.5 মিলিমিটার এগিয়ে যায় বলছে স্পেরোমিটারের লঘিষ্ঠ গণনের মান কত? তাহলে আমরা জানি লঘিষ্ঠ গণন ইজ ইকুয়াল টু পিস ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো পিস মানে কি, ওই মানে বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরাইলে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে বলা হচ্ছে পিস। এখানে আমাদের এরকম থাকে না, তো এইটাকে সম্পূর্ণ একবার ঘুরাইলে এটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে পিস, যেমন এটাকে বলে দিছে হয়েছে। এবং গোলাকে সম্পূর্ণ একটি পূর্ণ আবর্তনে প্রধান স্কেল বরাবর 15 মিলিমিটার এগিয়ে যায়, তার মানে এই যে এটা হচ্ছে 15 মিলিমিটার এগিয়ে যায়, সম্পূর্ণ একবার ঘুরাইলে 15 মিলিমিটার এগিয়ে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে সেই পিস। তাহলে পিসের মান হচ্ছে 1.5 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে হবে হচ্ছে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে 0.15 সেন্টিমিটার ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 100। তাহলে 0.15 ভাগ 100, এটা উত্তর হবে 0.0015 সেন্টিমিটার। সেন্টিমিটার এককে অপশনগুলো দেওয়া আছে, এটা লিখছি 0.0015 সেন্টিমিটার, বি নম্বর উত্তর। তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন ছিল। যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের পেজে মেসেজ দিয়ে আমাদের জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।